ওকে, তো সরলসূত্রিত স্পন্দন চ্যাপ্টারটার আমরা আসলে আজকে একেবারেই লাস্ট ক্লাস, খুব বেশি কিছু নাই, আবার একেবারেই নাই বললেও ভুল কথা। তোমরা কথা বলো না, আমি তোমাদেরকে আজকে আগে একটা জিনিস একটু দিয়ে দিচ্ছি। এই সূত্রটা হচ্ছে যে আমরা সরলসূত্রিত স্পন্দনে বেসিক্যালি স্প্রিং এর জন্য পর্যায়কালের যে সূত্রটা শিখছি সরলসূত্রিত স্পন্দনে, সেটা কি শিখেছি যে t = 2 বাই m ডিভাইডেড বাই k, রাইট? এখন একটা স্প্রিং, ধরো তুমি যদি একটু, এটা যদি একটা নরমাল স্প্রিং হয়, এখানে আরেকটা সূত্র দোল গতির জন্য, যে এটাকে যদি তুমি প্রসারিত করো, মানে কোন একটা ভার দেওয়ার ফলে এটা কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে না? জি স্যার। কতটুকু প্রসারিত হয়? l পরিমাণ এক্সটেনশন। আমি যখন ধরো মুয়াজ্জিনকে এটার সাথে বেঁধে দিলাম, তো ওর ভারের কারণে কি এটা একটু বেড়ে যাবে না? যেটুকু বাড়বে সেটা হচ্ছে l। এবার আমি আরেকটু টেনে ছেড়ে দিব, মানে কি ওকে আমি আরো টান দিলাম, তো টেনে যদি আমি ছেড়ে দেই তাহলে কি হবে, এই যে লেভেলটা, এই লেভেলকে বেস ধরে সে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, অর্থাৎ তার সাম্যাবস্থা পজিশন হবে এইটা ওই মুহূর্তে। কারণ কেমনে বুঝলেন স্যার এটা? কারণ আমি যদি টেনে না টানতাম তাহলে মুয়াজ্জিনের ভরের কারণে কি সে এই পর্যন্ত এসে স্টপ হয়ে থাকতো। জি স্যার। তাহলে এইটাকে বেস ধরে সে উপরে নামবে নিচে উঠবে। তো এই মুহূর্তে তার যে পর্যায়কালটা হবে, সেই পর্যায়কালটার সূত্র, এটা প্রতিপাদন আমাদের কোনো প্রয়োজন নাই, সো লেখা লাভ নাই। সূত্রটা হবে l ডিভাইডেড বাই k, ঠিক আছে? 2 বাই রুট ওভার l ডিভাইডেড বাই k। এই lটা হচ্ছে কি, কতটুকু প্রসারিত হয়েছে ভর দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? ভর দেওয়ার কারণে, বা প্রশ্নে বলেও দিবে যে এতটুকু প্রসারিত হয়েছে। আচ্ছা, এবার যদি এই জিনিসটা টর্কের কথায় আসি, মানে আমরা যে টর্ক মোচড়ের কনসেপ্টে যদি আসি, সেই ক্ষেত্রে পর্যায়কালের সূত্রটা কি ছিল? তোমাদেরকে আমি মহাকর্ষে পড়ে আসছি যে জড়তার ভ্রামক ডিভাইডেড বাই তাপ। ওকে, তার মানে আমরা আজকে পর্যায়কালের প্রত্যেকটা ফর্ম দেখতেছি। লাস্টলি আসো সরল দোলক। কি? সরল দোলক। এটার প্রমাণটা আমি করাবো, বিকজ এই প্রমাণটা পরীক্ষার হলে আসবে। সরল দোলকের ক্ষেত্রে আমাদের যে পর্যায়কাল, যেটা এই মাত্র ইস্তি মুখ ফসকে বলে ফেলছে, 2 পাই রুট ওভার ক্যাপিটাল L ডিভাইডেড বাই g। ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল 4 রকমের পর্যায়কাল, যেটা তোমরা দেখবা। তাহলে প্রত্যেকটা জিনিস কি একই জিনিসকে নির্দেশ করতেছে না? কাকে রিপ্রেজেন্ট করতেছে? টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করতেছে, পর্যায়কালকে। তো সবার পর্যায়কাল যেহেতু একই বিষয়কে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে আমরা কিন্তু বলতে পারি, তাহলে অতএব এই কথাটা বলতে পারি যে m ডিভাইডেড বাই k is equal to l divided by k is equal to I divided by tau is equal to l divided by g। পারি কি পারি না? জি স্যার পারি। এই সম্পর্ক থেকে আমরা অনেক সময় অনেক অঙ্ক করতে হতে পারে। মোবাইলটা ভেঙে ফেলবো, মোবাইলটা ভেঙে ফেলবো, পকেটে পাবো। এই সম্পর্ক থেকে আমরা অনেক অঙ্ক পাবো, এমসিকিউ পাবো, ডাইরেক্ট দেওয়া থাকবে না, তাই আমাদের এই রিলেশন থেকে বের করে আনতে হবে। তো ভাই এটাও পড়াইছি, এটাও হয়ে গেছে, এটাও গেছে, এইটার একটু প্রমাণ শিখাবো। তো তোমরা সবাই হেডলাইন দাও যে সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয়। ঠিক আছে? সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয়। সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয়। সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয়। আর আরেকটা কথা আসছি, আমরা কি কাজ ক্ষমতা শক্তিতে স্প্রিং এর সমবায় পড়ছি না? সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, কি নাজমুল? ওই পার্টটা এখানেও তোমরা লিখে রাখবে, এই চ্যাপ্টারেও। কেন? কারণ স্প্রিং এর তো পার্টটাই, কে তো স্প্রিং ধ্রুবক, তার মানে এই স্প্রিং এর কনসেপ্টটা দিয়ে কিন্তু এই চ্যাপ্টারেও কোশ্চেনটা করবে। ঠিক আছে? সো একই টপিক আমি আর রিপিট করতে যাচ্ছি না, কাল কেবল করে কোনো লাভ নেই। আমি খুব সুন্দর করে সেখানে কিন্তু A to Z ক্লিয়ার করে আমি তোমাদের সমবায় পড়াইছি না সিয়াম? হ্যাঁ, তো ওই লেকচারটা এখানে নোট করে নিও। আচ্ছা, তো ভাইয়া আমাদের এখন সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় শিখবো আমরা। তো সবাই হেডলাইন দেওয়া হইলে আমি চিত্র আঁকবো, আমার সাথে সাথে তোমরা এঁকে ফেলতে পারো, নো প্রবলেম, কারণ এখানে খুব কঠিন কিছু নাই যে বুঝতে হবে অনেক। একটা সরল দোলক যদি এখান থেকে আমি ঝুলায়া দেই, ধরো এটা এ বিন্দু থেকে একটা সরল দোলককে যদি ঝুলায়া দেই, এটা যদি একটা বব হয় আর এটা যদি ববের সেন্টার হয়, তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে ববের ব্যাসার্ধ, রাইট? আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সুতার দৈর্ঘ্য, দ্যাট ইজ স্মল l। এই টোটাল l আর r কে বলি আমরা কার্যকর দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? কার্যকর
দৈর্ঘ্য। তো ভাইয়া এই সরল দোলকটাকে যদি আমি একটু টেনে এখানে নিয়ে আসি, এই মুহূর্তে সে তির্যক অবস্থানে আছে। কি অবস্থানে আছে? কিন্তু তার ওজন তো সবসময় খাড়া কোন দিকে কাজ করে? নিচের দিকে। তো সেই যেহেতু তির্যক অবস্থানে আছে, এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে, কারণ এটা যদি থিটা হয়, এটা আর একটা সমান্তরাল রেখা, সো এটাও থিটা হবে। তাহলে এটা কি হবে? উপাংশে বিভক্ত হয়ে mg cos থিটা হবে, আর এই বরাবর একটা লম্বভাবে কাজ করবে mg sin থিটা। ইমার্জিন এগুলো তো বুঝো, মানে এগুলো কতবার শিখেছি। তো এখন এই mg cos থিটা এদিকে যে সরল দোলকটা ঝুলতেছে সুতার টান দ্বারা, কি দ্বারা? টান। সুতা এদিকে টানতেছে আর ওজন এদিকে টানতেছে, একে অপরকে কি করে ফেলে? ভ্যানিশ করে এখানে স্টপ হয়। কিন্তু এই একটা বল তাকে স্টপ থাকতে দেয় না, সে তাকে কি করে? এইদিকে চলে আসতে বাধ্য করে। তো যেটা বলতেছিলাম যে এখানে এই বলটা আমাদের সুতার টান দ্বারা ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাকি রইল এই বল কি করতেছে? তাকে এই যে সাম্যাবস্থার কথা, সাম্যাবস্থা পয়েন্টে আসার জন্য ফোর্স করতেছে। ধরো আমরা যদি এখান থেকে একটু টেনে নেই, এই বিন্দুটাকে আমি নাম দেই ডি, এটা এ, এটার নাম বি, এটার নাম সি। তো ভাইয়া এই বি এর দিকে আসার জন্য তাকে কি করতেছে? ফোর্স দিচ্ছে। তার মানে এখানে যে বলটা পাচ্ছে সেটা হচ্ছে mg sin থিটা, বি এর দিকে আনতে যাচ্ছে। বাট তুমি কি বলটা এদিকে দিছিলা না এদিকে টানছিলা? আমরা যখন একটা সরল দোলক বা দোলনাকে এদিকে টানি, যখনই ছেড়ে দেই সে কি আর ওখানে থাকে? সাথে সাথে দৌড় দেয় না? তার মানে আমি যখন তাকে টানতেছি সবসময় তার মধ্যে একটা বিপরীত দিকের বল তৈরি হয়ে থাকে। এটা কি সেই বিপরীত দিকের বল না? তাহলে এই বলটা আমাদের যদি চিন্তা করি, আমি এখন হিসাবটা করতেছি, বাংলা কথাগুলো তো বলছি, হিসাবটার দিকে একটু লক্ষ্য করো। তার মানে এখানে যে বলটা কাজ করতেছে এই বলটা অ্যাকচুয়ালি বিপরীত বল। মানে আমার প্রত্যয়নী বল সবসময় বস্তু যে বলের দ্বারা প্রত্যয়ন করে বা প্রত্যাবর্তন করে সেটা সবসময় কি? নেগেটিভ। আর প্রয়োগকারী বলটাকে আমরা কি করি? পজিটিভ। তাহলে F মানে তোমরা কি জানো বলো তো? ma, ত্বরণ সৃষ্টি করলে ইজ ইকুয়াল টু মাইনাস mg sin থিটা। mm কাটা, তাহলে কি আসে? a ইজ ইকুয়াল টু মাইনাস g sin থিটা। বলা বাহুল্য sin থিটা দিয়ে করলেও পারো, বাট এখানে একটা কথা হচ্ছে যে আমাদের এই থিটাটা কিন্তু খুবই ক্ষুদ্র, কারণ আমরা 4 ডিগ্রির মতো বিস্তার তৈরি করি। সরল দোলকের ক্ষেত্রে কতটুকু করি? 4 ডিগ্রি, খুবই ক্ষুদ্র। সেই ক্ষেত্রে থিটা, sin থিটা বলো আর শুধু থিটা বলো একই কথা, ঠিক আছে? তো a is equal to যাই হোক g, sin মানে কি? লম্ব বাই অতিভুজ। থিটার বিপরীত বাহু এটা না? এটুকু কতটুকু সরণ করছে সে? আনুভবে x। তাহলে লম্ব আর অতিভুজ কি এই পুরোটা মানে কি? কার্যকর দৈর্ঘ্য l। মানে t তো টান, আমরা দৈর্ঘ্যের কথা বলতেছি, এটা কি? তাহলে বা, আচ্ছা এটা ভেঙে লিখে দেই, dc ডিভাইডেড বাই ac। তাহলে মাইনাস g ইনটু x ডিভাইডেড বাই l। এখন এই পজিশনে আমরা আসলাম। এটা কি? একটা সরল দোলকের ক্ষেত্রে ত্বরণের সূত্র। সরল দোলক তো সরল সঞ্জুতি স্পন্দনকে মেইনটেইন করে চলে কিনা? সরল সঞ্জুতি স্পন্দনকে যেহেতু মেইনটেইন করে, তাহলে আবার আমরা জানি সরল ছন্দিত গতির জন্য a is equal to কি? মাইনাস ওমেগা স্কয়ার x, রাইট কি না? জি স্যার। তাহলে বা এখানে সরল দোলকের ক্ষেত্রে মানে কি? g ডিভাইড বাই l ইনটু x is equal to মাইনাস ওমেগা স্কয়ার x। কি আসছে? x x কাটা, মাইনাস মাইনাস কাটা, ওমেগা is equal to কি? রুট ওভার g ডিভাইড বাই l। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওমেগা পেয়ে গেলাম। তো আমাদের দরকার, আমি কি বের করতে যাচ্ছি? সরল দোলকের পর্যায়কাল। তাহলে অতএব পর্যায়কাল t is equal to, তো আমরা সবাই জানি 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই ওমেগার মান কি পাইছি স্যার? রুট ওভার g ডিভাইড বাই l। তাহলে অতএব t is equal to 2 পাই রুট ওভার l বাই g। এটাই হচ্ছে আমাদের সরল দোলকের পর্যায়কাল বের করার সূত্রটা। কনসেপ্ট কি ক্লিয়ার? তুলতে চাইলে তুলতে পারো, ছবি তুললে তাও তুলতে পারো, কোনো অবজেকশন নেই। তুই একটু সব তুলে এই প্রতিপাদনটা পরীক্ষার হলে আসে। এটা বাংলা কথাগুলো মুখে যেটা বলছি সেটা নিজের ভাষায় লিখবা, আর হিসাবটা যেন কোনো মিস না। প্রতিপাদনটা পরীক্ষার হলে আসে। তো এখন ইস্তি আমরা এই সরল দোলকের পর্যায়কাল বের করা শিখলাম। তো বইয়ে দেখবা
লিখছে সরলদোলকের ব্যবহার আমরা কোথায় কোথায় করতে পারি, কি কাজে আমরা সরলদোলককে ব্যবহার করতে পারি। আমাদের অনেক উপকারী কিছু কাজ আছে, সেগুলো নিয়ে এখন পড়ালেখা করব। নজর তুলে ফেলো, বাসায় গিয়ে করো বা ভিডিও দেখো। তোমরা কিন্তু এখন থেকে কি করবা বলছি না, তোমরা এখন থেকে ডেইলি ঘুমের সময় ইউটিউব ছেড়ে দিবা। আমি সবার শুনে আমি ঠিক আছে ইস্তি, আগামী এক মাস এটা চালাবি, তাহলে আমার সব স্টুডেন্ট যদি 2 ঘন্টা করে লেখে চালায়, তাহলে তো মনে কর খুব শীঘ্রই 4000 ঘন্টা হয়ে যাবে। আর 4000 ঘন্টা হলে কত পাবেন? না 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার হইলে ওরা আমাকে একটা পর্যায়ে আর কি, মানে একটা রিকগনিশন দিতে হবে। অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার 570 হয়ে গেছে। আমার কিন্তু আচ্ছা সাবস্ক্রাইবার বাড়াবো না, সমস্যা নেই। কবে বাড়াবি? এই যে এখন বললেন না হতে পারেন শুরু করব। তবু তো এক একজনের অনেকগুলো আছে। না আইডিয়া আমার তো একটাই। হ্যাঁ, তাহলে আইডিয়া বেশি দেখ। বলাবেন কম হয়। এখন এই যে সরল দোলক নিয়ে আমরা পড়তেছি, হ্যাঁ ইস্তি, এই সরল দোলকের ব্যবহার, সরল দোলকের ব্যবহার, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, আর একটা হচ্ছে ওটাও সৃজনশীল চ্যাপ্টারের হট টপিক। তিন ক্ষেত্রে বেসিক্যালি আমরা ব্যবহার করি। এক নাম্বার হচ্ছে জি নির্ণয়ের জন্য। কি নির্ণয়ের জন্য? জি নির্ণয়ের জন্য আমরা এই সরল দোলক ব্যবহার করে থাকি। দুই নাম্বার হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য। এটা অলরেডি আমরা মহাকর্ষে করে ফেলছি, পাহাড়ের উচ্চতা নির্ণয়, এই টপিক আমরা সেখানেই করে ফেলছি। আর তিন নাম্বার হচ্ছে দোলক ঘড়ির সময়ের ক্ষেত্রে, যদিও দোলক ঘড়ির আমরা সময় নির্ণয় বলি আর কি, দোলক ঘড়ির সময় নির্ণয়ের জন্য। তো ভাইয়া এই হচ্ছে তিনটা পার্ট, যে তিনটা ক্ষেত্রে আমরা সরল দোলক ব্যবহার করতে পারি। এক নাম্বারটা তোমাদেরকে টিচাররা প্র্যাকটিক্যাল ল্যাবে করানোর কথা। কিভাবে করানোর কথা আমি এখন দেখায় দিচ্ছি। পাহাড়ের উচ্চতা আমরা মহাকর্ষে করে ফেলছি, রাইট? g gm/r + h হোল স্কয়ার। সেখানে তোমরা সরল দোলক ব্যবহার করে এই মাত্রটা দেখলা যে t 2/√over কি l/g। তো তোমার তো পাহাড়ের উচ্চতায় গেলে এই g টা চেঞ্জ হয়ে যাবে। 2π তোমার জানা, l তুমি নিজে না তৈরি করবা সরল দোলক, t তোমার জানা থাকলে তুমি কিন্তু এই g টাকে বের করবা। এই g বের করে gm/r + h এর জায়গায় ওইখানে g এর মানটা বসায় h বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তো এটা আমাকে দেখাইতে হবে, এটা আমরা এখন দেখব। আর এটা একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালে সারা কিভাবে করানোর কথা। জি নির্ণয় আমরা কিভাবে করতে পারি তোমরা দেখো। আমরা কি জানি? আমরা জানি যে সরল দোলকের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় জানি, সেটা কি t 2/√over l/g। বর্গ করলে এটা হয়ে যায় t² 4π² l/g, বা আমাদের g কি 4π² l/t²। তো তোমরা দেখো এই g নির্ণয় করার জন্য কি কি প্রোডাক্ট লাগে বলো তো? l লাগে, আর এখন t l যেটা, সেটা কি তুমি যে সরল দোলক তৈরি করছো, তুমি কি মেপে তুমি তার দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারবা না? এই যে এখান থেকে এই, তাহলে এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে ববের ব্যাসার্ধ। স্লাইড এলিমেন্টস দিয়ে ব্যাসার্ধ বের করে নিবা, সুতার দৈর্ঘ্য বের করে নিবা, যোগ করলে কি পেয়ে যাবা? তোমরা l পেয়ে যাবা, রাইট? l পেলা। এখন t তোমরা কি করলা? তাকে কিছুটা অল্প বিস্তার করে ছেড়ে দিবা। সে যতক্ষণ পর্যন্ত স্টপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামাঘড়িতে তার টাইম কাউন্ট করতে থাকবা, করে কত সংখ্যক পরে সে স্টপ হইছে আর তোমার টাইম, সেখান থেকে তোমরা বের করবা যে তার টোটাল পর্যায়কাল কত আসছে। এভারেজ পর্যায়কালটা বের করে এখানে বসায় দিবা। কথা বুঝতে পারছো? এইভাবে আমরা প্র্যাকটিক্যালে এই অঙ্কটাকে সলভ করে থাকি। তো ভাইয়া প্র্যাকটিক্যালটা গেল, পাহাড়ের উচ্চতা তোমরা মহাকর্ষে করে আসছো, মেইন যেটা দোলক ঘড়ি এটা নিয়ে কথা। আচ্ছা, দোলক ঘড়ি আসলে এখন খুব কমই দেখতে পাই আমরা। এখনো বাইতুল মোকাররমে গেলে বড় বড় ঘড়ির মধ্যে দেখি এভাবে একটা লাগানো থাকে দোলক ঘড়ি আমরা দেখি। বাট আগের যুগে এই ঘড়িগুলোর উপরে, মানে দোলক ঘড়িটাই মেইন ঘড়ি ছিল, মানে এটার উপরেই মানুষ নির্ভর করতো বেশি। কিন্তু এটার একটা সমস্যা হইতো, দোলক ঘড়ির যে দোলন জিনিসটা, মানে এটা যদি ঘড়িটা হয় এখান থেকে যে পেন্ডুলামটা নেমে আসে, চেইন, এগুলো হচ্ছে চেইন দিয়ে, ঠিক আছে? 12 1 2 ডট 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 এভাবে সব আছে। তো এই জিনিসটা এভাবে চলার মাধ্যমে টাইমটা কাউন্ট হইতো। তো এখন এই চেইনটা তো লোহার তৈরি, তো গ্রীষ্মকালে কি হয়, লোহার তাপ সুবিধি যেহেতু সে প্রসারণ করে, প্রসারণ করলে এই দৈর্ঘ্যটা বেড়ে আরো বড় হয়ে যাচ্ছে। এখন যেমন তার বিস্তার মনে করে এই পর্যন্ত আসে আর এই পর্যন্ত আসে, তখন সে আরো বড় হয়ে গেলে তখন সে বিস্তার কি এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত, রাইট কি না? তাহলে কি ডিসটেন্স বেড়ে গেল না? ডিসটেন্স বেড়ে যাচ্ছে মানে একটা কমপ্লিট টাইম পিরিয়ড হইতে
এইখানে যে সময় লাগতো এখানে কি তার চেয়ে বেশি লাগবে। তার মানে কি যে গ্রীষ্মকালে টাইম পিরিয়ড বেশি লাগতেছে মানে অনেক পরে 1 ঘন্টা হচ্ছে। তার মানে কি নরমালি 24 ঘন্টা একদিন হওয়ার কথা, তখন দেখা যায় যে 25 26 27 28 ঘন্টা একদিন। আবার শীতকালে গিয়ে কি ঘটনা ঘটে, উল্টা, মেটাল সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হওয়ার কারণে এটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হলে সে বিস্তার এখান থেকে এতটুকু করতেছে। তাহলে কি স্থান অল্প হওয়ার কারণে খুব দ্রুত করতেছে, দ্রুত করতেছে মানে ঘড়ি খুব দ্রুত চলতেছে, 12 ঘন্টা একদিন হয়ে যেতেছে। সমস্যা না? এখন এই সমস্যা সলভ করার জন্য এই ঘড়ির পিছনে একটা কি রাখা, চাবি দেওয়া আছে, ওই চাবি দিয়ে তুমি চেইনটাকে বড় ছোট করতে পারবা। তাহলে তোমার যদি শীতকালে এই পজিশনে চলে আসে তাকে বাড়াইতে হবে, গ্রীষ্মকালে যদি এই পজিশনে চলে আসে তাকে কমাইতে হবে। তাহলে এই বড় ছোট করার মাধ্যমে সময়টাকে ঠিক রাখা যায়। কিন্তু সমস্যা কি, সমস্যা হলো কতটুকু বড় করতে হবে, কতটুকু ছোট করতে হবে, এটা জানার জন্য তো তোমার কতটুকু স্লো চলতেছে সেটা হিসাব করতে হবে। ওই স্লো এর উপর ভিত্তি করে তুমি এল বের করতে হবে। পরীক্ষার হলে এগুলো থেকেই কোশ্চেন আসবে, কতটুকু দৈর্ঘ্য কমাইতে হবে, কতটুকু দৈর্ঘ্য বাড়াইতে হবে, অথবা কত সেকেন্ড ধীরে চলতেছে, কত সেকেন্ড ফাস্ট চলতেছে। কথা কি বুঝতে পারছো? এই জিনিসটা ভাই এখন শিখাবো তোমাদেরকে। তো অনুধাবনমূলক কোশ্চেনে যদি আসে যে গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কিন্তু শীতকালে দ্রুত চলে কেন, এক্সপ্লেনেশন দিতে পারবা না? যে যেহেতু এটা লোহার তৈরি, গ্রীষ্মকালে তাপের কারণে প্রসারিত হয়ে যায়, তাই একটা পর্যায় সম্পন্ন করতে অনেক সময় নেয়, আর শীতকালে তাপের কারণে ঠান্ডার কারণে কি সংকুচিত হয়ে যায়, তাই এর কি বিস্তার কমে যায়। সো একটা পর্যায় হতে অনেক কম সময় নেয়, এই কারণে শীতকালে দ্রুত চলে, গ্রীষ্মকালে স্লো চলে। শেষ। কিন্তু গাণিতিক ব্যাখ্যা যখন চাইবো তখন ঘ নাম্বার 4 মার্কসের আসবে, সেটা এখন শিখাবো। তো ভাইয়া আমাদের কি জানতে হবে, কতটা দ্রুত চলতেছে, কতটা স্লো চলতেছে। তাইলে এখন চলেন আমরা সেটা শিখি। হেডলাইন দিবেন আপনারা সর্বপ্রথম, এটার আগে সেকেন্ড দোলক কাকে বলে। আমাদের অঙ্কটা আসবে মূলত সেকেন্ড দোলক থেকে। সেকেন্ড দোলক, এটা যদিও লেকচারটা পরে কিন্তু আগে পড়ায় ফেলেছি। সেকেন্ড দোলক মুখস্থ সারা জীবন, যে সকল সরল দোলকের পর্যায়কাল কত সেকেন্ড, 2 সেকেন্ড, তাদের সেকেন্ড দোলক বলে। যে সকল সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাদেরকে সেকেন্ড দোলক বলে। তার মানে আমি যদি সেকেন্ড দোলক বলি মুয়াজ্জিন মুখস্থ, এর পর্যায়কাল কত? তার মানে এটা আলাদা করে বের করার কিছু আছে? এটা ডাইরেক্ট মুখস্থ। এই ধরনের সেকেন্ড দোলক দিয়ে যদি তুমি অঙ্ক করতে যাও তাহলে তুমি জানো যে সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল সূত্র 2 পাই রুট ওভার কি L বাই জি। টি তো তোমার 2 সেকেন্ড, তাহলে 2 2 পাই রুট ওভার কি L বাই জি। 2 কাটা বর্গ করে দিলে 1, এটা পাই স্কয়ার, এটা L বাই জি। তাহলে অতএব জি কি পাই স্কয়ার L। তাহলে কোনোভাবে যদি তুমি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য জানতে পারো তাইলে কিন্তু তুমি কি বের করে ফেলতে পারতেছো, জি বের করে ফেলতে পারতেছো। তার মানে সেকেন্ড দোলকের ক্ষেত্রে জি বের করা আরো সহজ। কি আরাফাত? তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা জি খুব সহজেই বের করে ফেলতে পারি, জি পাই স্কয়ার L। এটা কিন্তু একমাত্র সেকেন্ড দোলকের ক্ষেত্রে, বাকিদের কি এটা ট্রু হবে? তাহলে ওইদের ক্ষেত্রে আবার এই সূত্র দিয়ে করতে গেলে কিন্তু পাস খেয়ে যাবে। ওকে, সেকেন্ড দোলকের ক্ষেত্রে জি পাই স্কয়ার L। তোলা হয়েছে ভাই? জি স্যার। ওকে, তো এখন যে টপিকসটা আমরা পড়তেছিলাম যে সময়টা কতটা স্লো কতটা দ্রুত, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আমাদের একদিনে কত সেকেন্ড? সেকেন্ড। এখন একটা সেকেন্ড দোলকের একটা পর্যায় সম্পন্ন হতে কত সেকেন্ড লাগে? একটা সেকেন্ড দোলকের একটা পর্যায় সম্পন্ন হতে কত সেকেন্ড লাগে? পর্যায় মানে একটা পিরিয়ড কমপ্লিট হতে কত সেকেন্ড লাগে? 2 সেকেন্ড। তাহলে 86400 সেকেন্ডে কি সে কতগুলো পর্যায় সম্পন্ন করতে পারবে? 43200। কত? কিন্তু আমি যদি পুরো পর্যায় না বলো কতগুলো অর্ধ পর্যায় সম্পন্ন করতে পারবে? তাহলে কি হবে? টোটাল পর্যায় না করে টোটাল পর্যায় করতে পারবে এটাতে 43200। তাহলে অর্ধ পর্যায় কয়টা করতে পারবে? 86460।
কথা কি বুঝতে পারছো এই কথাটা? তাহলে এই কথাটাই লিখতেছি। তাহলে অতএব কোন সেকেন্ড দোলকের অর্ধ পর্যায়, কত পর্যায়? অর্ধ পর্যায় কি এটা সমানই হয় না? তাহলে অর্ধ পর্যায় ইজ ইকুয়াল টু হচ্ছে ৮৬,৪০০ কারণ অর্ধ পর্যায় একটা সেকেন্ড দোলকের অর্ধ পর্যায় মানে 1 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখন যদি ধীরে চলা আর দ্রুত চলার কথাটা আসে তাহলে কি হবে? যদি সঠিক চলে তাহলে কি হবে? ৮৬,৪০০টা অর্ধ পর্যায় দিবে কত সেকেন্ডে? ৮৬,৪০০ সেকেন্ডে। কিন্তু যদি স্লো চলে তাহলে কি এতগুলা দিতে পারবে না। যদি ফাস্ট চলে তাহলে কি এর চেয়ে বেশি দিবে না? তাহলে এখন দেখো আমি হেডলাইন দিচ্ছি ধীরে চলার ক্ষেত্রে। এটা কিন্তু বুঝো ভালো করে জুয়েল, জি ভাই। কোশ্চেন পেঁচায় এখান থেকে। ধীরে চলার ক্ষেত্রে তোমরা ধরো যে ধরি n সেকেন্ড ধীরে চলে। কত সেকেন্ড? n সেকেন্ড ধীরে চলে। তাহলে কি আগে একদিনে যতগুলো অর্ধ পর্যায় দিতে এখন কি ততগুলো দিবে না তার চেয়ে কম দিবে? আমগো মুয়াজ্জিনের ঘড়ি কিছুটা স্লো চলে তাহলে আমার ঘড়িতে 1 ঘন্টা ওর ঘড়িতে কি 55 মিনিট হবে। ব্যাপারটা এরকম না? কিন্তু সময় কি 1 ঘন্টাই গেছে না? ব্যাপারটা তো তাই। তাহলে আগে যদি সে ৮৬,৪০০টা অর্ধ পর্যায় করতো ৮৬,৪০০ সেকেন্ডে, এখন তার একটা পর্যায় করতে একটু সময় বেশি লাগতেছে, তাহলে কি সে এখন এতগুলো অর্ধ পর্যায় করতে পারবে না তার চেয়ে কম হবে? কতটুকু কম হবে? যত সেকেন্ড কম। জি স্যার। কতটুকু কম হবে? যত সেকেন্ড। তাহলে এখন ধরি n সেকেন্ড ধীরে চলে তাহলে অতএব ৮৬,৪০০ মাইনাস nt অর্ধ পর্যায় সম্পন্ন করে ইজ ইকুয়াল টু কত সেকেন্ডে? ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে অতএব অ্যাক্টিভ অর্ধ পর্যায় সম্পন্ন করতে কত সময় নেবে? ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। কিন্তু আমাদের দরকার কি টোটাল পর্যায় না? তাহলে একটা না, আমাদের দরকার কয়টা? দুইটা। তাহলে দুইটা পর্যায়, কারণ দুইটা অর্ধ পর্যায় মিলে কি একটা টোটাল পর্যায় না? তাহলে দুটি অর্ধ পর্যায় সম্পন্ন করে এই যে এটাই তো আমাদের পর্যায় কত। তাহলে t ইজ ইকুয়াল টু কি ৮৬,৪০০ ইনটু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল বের করার সূত্র। কত দিনের জন্য স্লো চললে? একদিনের হিসাবে। এখন যদি একদিনে না বলে 1 ঘন্টায় বলি তাহলে ভাই ঘন্টার হিসাবে চলে যান। ৩৬০০ ইনটু 2 ডিভাইড বাই ৩৬০০ মাইনাস n। কথা কি বুঝা গেছে? জি স্যার। 1 ঘন্টা কি ৩৬০০ সেকেন্ড না? ভাইয়া কোথাও আসে নাই কিন্তু মনে করো হাসান ভাই তোমাদেরকে বললে 1 বছরে কত সেকেন্ড দিলে চলে? হিসাব করতে হবে। এবারে 1 বছরে গুণ করতে থাকবে। ঠিক আছে? 1 বছর দিব না কারণ ক্যালকুলেটরে যায় হবে না। ধরো 30 দিন দিব। ঠিক আছে? তাহলে কি ধীরে চলার বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটা হচ্ছে একদিনে আর এটা হচ্ছে কতটুকুতে? 1 ঘন্টায় কতটুকু ধীরে চলে। এখন যদি দ্রুত চলার কথা বলি, মজ্জিন এদিকে দেখো, ক্যামেরা অন। দ্রুত চলার ক্ষেত্রে যদি দ্রুত চলার ক্ষেত্রে বলি সেম একই, কত সেকেন্ড দ্রুত চলবে? ধরি n সেকেন্ড দ্রুত চলে। ওকে ফাইন। তাহলে অতএব এখন কি ৮৬,৪০০টা দিবে অর্ধ পর্যায় না বেশি দিবে? বেশি দিবে। তাহলে ৮৬,৪০০ কারণ এখন দ্রুত চলতেছে তাহলে আগে যে টাইমে দিত এখন তার চেয়ে কম হবে। তাহলে ৮৬,৪০০ প্লাস n t অর্ধ পর্যায় সম্পন্ন করে ইজ ইকুয়াল টু ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে একটি অর্ধ পর্যায় সম্পন্ন করে ইজ ইকুয়াল টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n। অতএব আমার দরকার দুইটা, তাহলে দুটি পর্যায় সম্পন্ন করে মানি তো পর্যায়কাল। তাহলে t ইজ ইকুয়াল টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ইনটু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n। এটা হচ্ছে কয় দিনের জন্য? এটা কত জন্য? এক দিনের জন্য। আর যদি ঘন্টায় বলি ৩৬০০ ইনটু 2 ডিভাইড বাই ৩৬০০ প্লাস ক্লিয়ার? তো ভাইয়া এটা হচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টায়
তো এই হচ্ছে আমাদের, যদি ধীরে চলে বের করতে পারবা, যদি দ্রুত চলে কত সেকেন্ড ধীরে কত সেকেন্ড দ্রুত চলতেছে সেটা বের করার কনসেপ্ট। আগামী ক্লাস হবে আমাদের অঙ্কের উপরে, তবে আজকে একটা অঙ্ক করতে দিব, সবাইকে দিচ্ছি, তোমাদেরকেও দিচ্ছি, জাস্ট একটা অঙ্ক। কোশ্চেনটা লেখো সবাই, কোশ্চেনটা লেখো। একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল 1.99 হওয়ার কথা ছিল কত? 2, একটু কম না? 1.99 সেকেন্ড হলে বলে দোলক ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড ধীরে চলে, দ্রুত চলে? দোলক ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড দ্রুত চলে? সলভ করো। দোলক ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড দ্রুত চলে? গরম লাগে। ওকে, বন্ধ বন্ধ করছো? করে দিছি মনে হয়। ওই বন্ধ করছি, ঠান্ডা লাগতেছিল। ঠান্ডা ছিল। দোলক ঘড়ি ঘন্টায় কত সেকেন্ড দ্রুত চলে? এটা বানাই না। সলভ করেন। দোলক ঘড়িটি কত সেকেন্ড দ্রুত চলে? আমরা জানি ঘন্টার জন্য হচ্ছে 36 × 2 ডিভাইড বাই 3600, এখানে লিখব 1.99, এখানে প্লাস n, ক্যালকুলেশন করে n বের করো। ভাই ভাই নিজের হাত দিয়ে ঘুরতে চায়, ভালো জিনিসটা খারাপ বানাই দিছে। দুটা গুণ দেখতে না লাগবে। হুম? 18 সেকেন্ড দ্রুত চলে, তাই তো? ছুটি একদিনে 18 সেকেন্ড, 1 ঘন্টা 18 সেকেন্ড দ্রুত চলে, তাহলে একদিনে কত সেকেন্ড হবে? 24 দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে।